কার কার এরকম মটমোটা তিলের খাজা আর বাদাম টানা পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আর সারা বছরের জন্য এরকম তিলের খাজা আর বাদাম টানা আমি প্রতি বছর বাড়িতে বানিয়ে রাখি। সাথে দুধ বেঁচে গেছিলো, তো সেই দুধের ছানা দিয়ে একটু কালাকান্দ বানিয়েছিলাম, একদম মিষ্টি দোকানের মতো। আজকে কিন্তু সমস্ত রেসিপি একদম ডিটেলসে শেয়ার করব, সমস্ত মাপসহ। অনেকেই বাদাম টানা বলো বা তিলের খাজা যেগুলো পাওয়া যায় সেগুলো একদম মটমোটা করতে পারে না। সেই মটমোটা কিভাবে করতে হয় সেই টিপস তো তোমাদের সাথে শেয়ার করবই। তাছাড়া এই ছোটো বাচ্চাদের ছোটোখাটো খিদের জন্য কিন্তু এই বাদাম টানা তিলের খাজা এগুলো কিন্তু খুব বেশি উপকার। প্রথমে বাদাম টানা বানানোর জন্য বাদামটাকে ভালো করে রোস্ট করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখে দেব। যে কোনো বাদাম টানা বা তিলের খাজা বা যে কোনো গুড়ের তৈরি যেগুলো জিনিস যেগুলো আমরা ভীষণ মটমোটা করতে চাই বা একদম ক্রাঞ্চি করতে চাই, তার জন্য কিন্তু গুড়টা খুব ম্যাটার করে। গুড় নিতে হবে নরম পাকের, শক্ত পাকের গুড় নিলে কিন্তু হয় না। একটু নরম পাকের গুড় যেটা দোকানে পাবে সেই গুড়টা নেবে। আর যতটা বাদাম দিয়েছি ঠিক তার ততটা মাপেই আমি গুড় নিয়েছি, তবে গুড় এক্ষেত্রে একটু কম নিলেও হয়। আর তিলের মাপেরটাও তেমনি, মানে তিল যেটা নিয়েছি 1 কাপ তিল নিয়েছি, তার সাথে 3/4 কাপ আমি গুড় নিয়েছি। তিলের ক্ষেত্রে গুড়টা একটু কম হলেই ভালো লাগে, কারণ খুব বেশি গুড় হলে তিলের স্বাদটা পাওয়া যায় না। আমি সমস্ত কিছু মেজারমেন্ট তোমাদেরকে বলে দিলাম, এই মাপেই করবে। আর টিপসটা পরে শেয়ার করছি। প্রথমে তিল আর বাদাম দুটোকেই ড্রাই রোস্ট করে রেখে দিলাম। আর এদিকে দুধটাও ফুটে গেছে। তো এখানে 1 লিটার মতো দুধ মানে ছিল আর কি আগের দিনের, তো সেটারই আজকে কালাকান্দ বানাবো। তোমরা অনেকেই কালাকান্দের রেসিপি ফলো করে আগের রেসিপি ফলো করে বানিয়েছো। এবার যারা যারা নতুন দেখছো তারা এইভাবে কালাকান্দ বানিয়ে দেখো, অপূর্ব হয় খেতে। প্রথমে বাদাম টানা বানাচ্ছি। বাদাম টানা বানানোর জন্য 1 কাপ যেহেতু বাদাম ছিল, তো 1 কাপ পরিমাণে আমি গুড় নিয়েছি। বাদাম টানানোর জন্য গুড়টা কিন্তু কম নেবে না, যতটা বাদাম আছে ততটাই গুড় নেবে। ছানা এদিকে কাটিয়ে নিয়েছি আমি। ছানা সাধারণত ছানা কাটা পাউডার দিয়েই কাটাই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ছানা কীভাবে কাটাতে হয়। তো দোকানে এরকম ক্যালসিয়ামের একটা পাউডার, ক্যালসিয়াম ল্যাকটেট বা সামথিং এলপি দিয়ে একটা পাউডার পাওয়া যায়, তোমাদেরকে পরে ছবি পোস্ট করব। সেই পাউডারটা দিয়ে আমি সবসময় ছানাটা কাটাই। ছানাটা কাটিয়ে জল ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে পেপারের মধ্যে একটু তেল ব্রাশ করে রাখলাম। এই স্টেপটা পুরোপুরি অপশনাল। তোমাদের কাছে কাঁসার কোনো থালা বা কাঠের কোনো এরকম কার্ডবোর্ড বা কিছু থাকলে অবশ্যই এই স্টেপটা স্কিপ করে যাবে। কাঁসার থালা থাকলে সবচেয়ে ভালো হয়। ভালোভাবে তেল মাখিয়ে রেখে দেবে। বাদাম টানা বা তিলের খাজা দুটো জিনিসের ক্ষেত্রেই সেম। গুড়টাও এদিকে মেল্ট হয়ে গেছে। এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। এর জন্য বাদাম টানাটা মটমোটা হয় আর বেশ মানে দাঁতে লেগে যায় না, বেশ ক্রাঞ্চি হয়। গুড়টাকে কিন্তু আমাদেরকে 10 থেকে 12 মিনিট ভালোভাবে জাল দিতে হবে। গুড়টা রেডি হয়েছে কি করে বুঝবে? যখন দেখবে গুড়টা ঠান্ডা জলে দেওয়ার পর একদম মটমট করে ভেঙে যাচ্ছে, তখন বুঝবে গুড়ের পাক আমাদের রেডি। তবে এই সম্পূর্ণ 1 কাপ গুড়ের পাক আনতে আমার কিন্তু 10 থেকে 13-14-15 মিনিট মতো লো আঁচ লেগেই গেছে। 4-5 বার ভালো করে চেক করে নেওয়ার পর দেখছিলাম একদম মটমট করে ভেঙে যাচ্ছিলো, তখনই বুঝে গেছি গুড়ের পাক হয়ে গেছে। এবার বাদামগুলো দিয়ে দেওয়ার সময় গুড়ের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। বাদামগুলো দিয়ে সাথে সাথে গ্যাস বন্ধ করে ভালোভাবে মিশিয়ে গরম অবস্থাতেই যে পাত্রটা তোমরা রেডি করে রেখেছো সেটাতে ভালোভাবে ছড়িয়ে দেবে। প্রথমে খুব গরম অবস্থাতেই হাত দিতে যাবে না, তাহলে তো হাতে ফোসকা পড়ার সম্ভাবনা থাকে। সেই জন্য হালকা একটু ঠান্ডা হওয়ার পর বেলনা বা যে কোনো কাঠের কিছু জিনিস থাকলে বা কোনো স্প্যাচুলা থাকলে ভালোভাবে ডেবে ডেবে ছড়িয়ে দেবে, যতটা পাতলা তোমরা এই মটকাটাকে করতে চাও। আমি একটু মোটা মতোই রেখেছিলাম, কারণ আমি এগুলো দিয়ে চাকতি বানাবো। এই চাকতিগুলো স্টোর করে কিন্তু অনেক দিন থেকে যায়, 4-5 মাস কোনো ব্যাপারই না। আমি এরকম বানিয়ে রেখে দিই। আর ছোটোখাটো যখন খিদে পায় বা মিষ্টি খেতে ইচ্ছে করে খাওয়ার পর, তখন এরকম চাকতিগুলো খাই, খুবই ভালো লাগে খেতে। আমি দেখো এরকম পেপারের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর বেলনাতে একটু তেল লাগিয়ে নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তার ফলে কোনো অসুবিধাই হয়নি, একদম পাতলা করে বেলা হয়ে গেছিলো। গরম অবস্থা থাকতে থাকতেই কিন্তু এগুলোর মধ্যে কাঠ লাগিয়ে দিতে হবে, নয়তো পরে ভাঙা অসুবিধে হয়। এমনি তো ভাঙতে পারবে, কিন্তু প্রপার যে শেপ সেটা আসবে না।
সেই জন্য যখন একটু নরম নরম থাকবে তখনই এরকম কাট লাগিয়ে দেবে। তারপর চাকতিগুলো বানিয়ে রেডি করে নেবে। তবে গরম অবস্থাতেই ভাঙতে যাবে না, একদম ঠান্ডা হবে, তখন দেখবে মটমট করে ভেঙে যাচ্ছে। আর এই গুড় যেহেতু একদম টাটকা এবং মানে একদম পিওর গুড়, সেই জন্য অবশ্যই বাড়িতে বানানো গুড়গুলো কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তিলের খাজার ক্ষেত্রেও সেম, তিলের চাকতি বা চিক্কি আমরা যেটা বলি সেটার ক্ষেত্রেও সেম। অনেকে এই তিলের চাকতিটা চিনি দিয়ে বানায়, যার ফলে তিলটা ভালো মতো বোঝা যায়, মানে সাদা কালার হয়। এটা কিন্তু গুড় দিয়ে বানালে এরকম একটু কালচে কালারই হবে। তোমরা যদি চিনি দিয়ে বানাতে চাও তাহলে চিনি দিয়েও বানাতে পারো, তবে গুড় কিন্তু একটু বেশি হেলদি। যেরকমভাবে বাদাম টানা সেরকমভাবে তিলের খাজাটার ক্ষেত্রেও সেম, তিলের এই চাকতিগুলোর ক্ষেত্রেও সেম। একটু ঠান্ডা হওয়ার পর বেলনা দিয়ে ভালো করে বেলে যেরকম কাট তোমাদের পছন্দ, যেরকম শেপ তোমরা করতে চাও সেরকমভাবে রেডি করে রাখবে। তারপর ঠান্ডা হলে দেখবে একদম মটমট করে ভেঙে গেছে। এইভাবে তিলের খাজা, বাদাম টানা এগুলো বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন অবধি থাকে। দোকানে কেনা জানি না কতটা পিওর, তবে বাড়িতে নিজের হাতে বানানো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যবান আর অনেক বেশি সুস্বাদু। আমার তো ভীষণ পছন্দ, আর আমি মাঝে সাঝেই বানিয়ে রাখি যখন শেষ হয়ে যায়, কারণ মিষ্টি খেতে ভালোবাসি তো, আর খাওয়ার পর একটু টুকটাক খেতে ইচ্ছা করে, সেই জন্য এসব বানিয়ে রাখি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে যে টিপসগুলো বললাম সেই টিপস ফলো করে বানাবে। যতক্ষণ ওগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ কালাকাঁদটা বানিয়ে রাখি। 1 লিটার দুধের মধ্যে 700 ml দুধের ছানা করেছিলাম, 300 গ্রাম মতো ছানা হয়েছিল, আর বাদ বাকি যে 300 ml দুধ ছিল সেটাকে জালে বসিয়ে দিয়েছি। আর ওই দুধের মধ্যেই 4 চামচ মতো মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডারটা দিয়েছি কারণ দুধের পরিমাণটা একটু কম ছিল, আর কালাকাঁদে মিল্ক পাউডারের ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। এই দুধ আর মিল্ক পাউডার মিশ্রণটাকে ভালোভাবে ফুটিয়ে অনেকটা ঘন করে নিতে হবে, আর তার মধ্যে একটু এলাচ দানা দিয়ে আর স্বাদ মতো চিনি দিয়ে বেশ ভালো করে ক্ষীর মতো বানিয়ে নিয়েই কালাকাঁদটা বানাতে হয়। আমি যেভাবে আজকে কালাকাঁদ বানাচ্ছি, তোমরা যদি একবার আমার রেসিপি ফলো করে কালাকাঁদ বানাও তাহলে মিষ্টির দোকানে আর কিনে খেতে হবে না, এত সুন্দর হয় খেতে। দেখো ক্ষীরটা অনেকটাই জমে এসেছে, তারপর ছানাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ছানাটাকে এই ক্ষীরের সাথেই জাল দিতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট ভালো করে জাল দিতে হবে, যতক্ষণ না একদম শুকিয়ে হালকা ঘি ছাড়তে আরম্ভ করেছে। তারপরেই কালাকাঁদটাকে সেট করতে দিতে হবে। আমি যতটা দুধের কালাকাঁদ বানিয়েছিলাম 15টা মতো কালাকাঁদ হয়েছিল এবং অপূর্ব খেতে। একবার অন্তত বাড়িতে কিন্তু এই কালাকাঁদের রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করো, একদম ফেল হবে না, যে কেউ করতে পারবে, যারা মিষ্টি কোনোদিন বানায়নি তারাও করতে পারবে। অনেকটাই দেখো শুকিয়ে এসেছে, একটু জল জলা বা একটু দুধ ভাব থাকলে কিন্তু কালাকাঁদটা সেট হবে না, জল গড়িয়ে আসবে, সেই জন্য একদম শুকনো করে ভাজা ভাজা করে নেবে। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর একটা কানা উঁচু থালার মধ্যে ভালোভাবে সেট করতে দেবে। আর চাইলে তোমরা এমনি ফ্যানের তলাতেও রেখে দিতে পারো, বা ঠান্ডা হওয়ার পর একটু ফ্রিজেও সেট করতে দিতে পারো, একদম জমে যাবে আর অপূর্ব কালাকাঁদ তৈরি হয়ে যাবে। কালাকাঁদে কিন্তু এই এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, সেই জন্য এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার কোনো দরকার নেই। এই কালাকাঁদ বলো বা মোহনভোগ বা ধরো ভাপা সন্দেশ, এগুলো কিন্তু নির্ভেজালযুক্ত মিষ্টি। আমি চিনি দিয়েছি ঠিকই, যারা যারা সুগারের রোগী বা যাদের ধরো সুগার আছে, যারা মিষ্টি খেতে চাও না, তারা কিন্তু চিনির বদলে এমনি যে সুগার ফ্রি গলিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বানাতে পারো। এই কালাকাঁদ কিন্তু অনায়াসে 7 থেকে 10 দিন ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারবে। কোনো অংশে মিষ্টির দোকানের থেকে কম হয়েছে কি, বাড়িতে কিন্তু খুব সহজে এই কালাকাঁদটা বানানো যায়। তো অবশ্যই কিন্তু একবার কোনো রেসিপি না হলেও এই কালাকাঁদ মিষ্টিটা একবার হলেও ট্রাই করো, অপূর্ব লাগে খেতে। আমি তো মাঝে সাঝে দুধ বাঁচলে করে ফেলি, এখন ধরো একটু ঠান্ডা বৃষ্টি পড়ছে তো দইটা আমি জমাই না, তো দুধ বেঁচে যায়, তখন কালাকাঁদ বানিয়ে ফেলি বা ছানার সন্দেশ বানাই, খুব ভালো লাগে। বাদামটা না আর তার সাথে তিলের খাঁচাগুলো কতটা মটমটে হয়েছে দেখো, একদম মটমট করে ভেঙে যাচ্ছে। তো আমি যেভাবে বললাম সেই সমস্ত টিপস ফলো করে এরকমভাবে বাদামটা না তিলের এই চিক্কিগুলো বানিয়ে রাখতে পারো। তিলের চিক্কির ক্ষেত্রে একটু গুড়টা কম দেবে আর তিলটা বেশি দেবে, তাহলে তিলের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাবে। এতটাই মটমটে হয়েছিল, খেতে দারুণ লাগে।
কারা কারা এরকম বাদাম টানা তিলের খাজা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা যারা কালাকাঁদ রেসিপি ট্রাই করছো তারা ছবি শেয়ার করতে ভুলো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। অনেকেই আমাকে এই তিলের খাজা আর বাদাম টানা রেসিপি শেয়ার করতে বলেছিলে, তাদের নাম মনে নেই, তার জন্য দুঃখিত। তবে তারা যদি ভিডিওটা দেখো অবশ্যই জানিও কেমন লেগেছে।